সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, তিস্তা জলঢাকা তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন। টেট সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে ডেপুটেশন দিল অখিল ভারতীয় রাষ্ট্র শৈক্ষিক মহাসংঘ। নদীর জলে ভেসে গেল ডাইভারশন, যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ধূপগুড়ির গ্রাম, চরম দুর্ভোগে বাসিন্দারা। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি, তিস্তা জলঢাকা তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন। শুক্র আর শনিবার পরপর দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। সমতলের পাশাপাশি সিকিম আর ভুটানেও ভারী বৃষ্টির সম্ভাবনা, যার জেরে জেলার নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে ইতিমধ্যেই জলঢাকা নদীর জলস্তর বেড়েছে। পরিস্থিতির ওপরে নজর রেখে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিল প্রশাসন। জলপাইগুড়ির জেলাশাসক সন্দীপ ঘোষ জানান, ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখেই তিস্তা জলঢাকা সহ জেলার সমস্ত নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। নদীগুলির পরিস্থিতির ওপরে নিয়মিত নজরদারি চালাচ্ছে সেচ দপ্তর এবং প্রশাসন। আপাতত জলঢাকাতে আপনার একটুখানি আপনার বেড়েছে লাস্ট 1-2 দিনের বৃষ্টির জন্য, কিন্তু আপাতত সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল আছে। কিন্তু সবাইকে এটাই বলা হচ্ছে যেহেতু বৃষ্টি বেশি হচ্ছে, তাই নদী তীরবর্তী যারা আছেন তাদেরকে একটুখানি সাবধানে থাকতে হবে। ওই যেটা মানে নদীর ধারে যারা আছেন তারা একটুখানি সাবধানে থাকবেন, কারণ কি যত বেশি বৃষ্টি হবে জলস্তর বাড়ার সম্ভাবনা থাকে, তো আপনারা একটুখানি সাবধানে। পিনাকি শীলের রিপোর্ট। টেট সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জলপাইগুড়ি জেলা শাখা মিছিল করে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া এই স্মারকলিপিতে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়। জেলা সম্পাদক বিষ্ণুতন্ত্র জানান, সুপ্রিম কোর্টের রায়ের ফলে বহু শিক্ষক সমস্যায় পড়েছেন, তাই আসন্ন বাদল অধিবেশনে অর্ডিন্যান্স জারি করে তাঁদের টেট বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। এ বিষয়ে অখিল ভারতীয় রাষ্ট্র শৈক্ষিক মহাসংঘের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিষ্ণুতন্ত্র জানান, আসন্ন অধিবেশনে অর্ডিন্যান্স জারি করে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের টেট বাধ্যতা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান তারা। আমরা আসছি মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে বলেছিল যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টেট বাধ্যতামূলক, প্রথম থেকে একদম অষ্টম শ্রেণী পর্যন্ত যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা আছে তাদের টেট দেওয়া বাধ্যতামূলক করেছে। তো আমরা এর বিরুদ্ধে আজকে এই ডেপুটেশন দিতে আসছি। আমরা ডেপুটেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানাতে চাই যে আগামীতে যে বাদল অধিবেশন আছে সেই অধিবেশনে এটাই মানে এর বিরুদ্ধে অর্ডিন্যান্স জারি করে আমাদের টেট থেকে নিষ্কৃতি দেওয়া হোক। কারণ একজন শিক্ষক শিক্ষিকার বয়স 55 বছর হয়ে গেছে, 60 বছরের কাছাকাছি চলে গেছে, তাদেরকে আবার যোগ্যতা মানের পরীক্ষা দিতে হবে, এটা মানা যায় না। সেই জন্য আমরা চাচ্ছি যে এই বিষয়টা নিয়ে আগামীতে যে বাদল অধিবেশন আছে সেখানে বিষয়টা তুলুক এবং আমাদের এই টেট থেকে নিষ্কৃতি দেওয়া হোক। এই জন্যই আমরা ডেপুটেশন দিতে আসছি। আজকে আপনাদের এই ডেপুটেশন কার কাছে দিচ্ছেন? আমরা এখানে জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বার্তাটা পাঠাচ্ছি, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। এবং আমাদের আজকের এই ডেপুটেশন সারা ভারতবর্ষে সমস্ত স্থানে জেলা শাসকের মহাকরণের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে জানাচ্ছি। সুপ্রিম কোর্ট থেকে যে রায় দিয়েছে আর এনসিপিটি যে অর্ডারটা জারি করেছে তাতে দুটোর মধ্যে একে অপরের পরিপূরক হচ্ছে না। কারণ 2011 সালে যেটা চালু হয়ে যায় আর সেটা বলা হয়েছে যে সকলকে হচ্ছে গিয়ে এই টেট পাস করতে হবে, অথচ দেখা যাচ্ছে যে অর্ডারটা জারি হয়েছে 2010-এর আগস্টের পরে
এবং সেটা ইমপ্লিমেন্ট হয় 11-র দিকে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যারা আগে জয়েন করেছে তাদের কি হবে সেই সম্বন্ধে কিছু বলা নেই, অথচ এখানে ন্যাশনাল কাউন্সিল যারা বলছে যে পরীক্ষা সকলকে দিতে হবে। তো একটা অর্ডার যখন জারি হয় তো যেই বছর থেকে চালু হবে অর্ডারটা সেখান থেকে হওয়া উচিত, সেটা না হয়ে দেখা যাচ্ছে যে যারা আগেও জয়েন করেছে তাদেরকেও পরীক্ষার বসতে হচ্ছে। এতে সমস্ত শিক্ষকরা অনেক আশঙ্কার মধ্যে আছেন, চাপের মধ্যে আছেন। এর আগে যে বিগত রাজ্য সরকার ছিল তাদের কাছ থেকে কোনো রকম সাহায্য পেয়েছিলেন আপনারা? না, আমরা কোনো ধরনের সাহায্য ওনার কাছ থেকে পাইনি। আমরা 2025 সালে এরকম ডিএমের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিয়েছিলাম। সেখানে তারপরে বিষয়টা নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। এখন তো রাজ্যে পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, তাদের কাছে কি আশা করছেন? আমরা রাষ্ট্রপতি সরকারের কাছে এই আশায় রাখব যে শিক্ষার স্বার্থে সারা ভারতবর্ষে যে 20 লক্ষ শিক্ষক রয়েছেন, পশ্চিমবঙ্গে প্রায় 90,000-এর উপর এই সমস্যার মধ্যে যে শিক্ষকরা রয়েছে তাদের জানি এই সমস্যা থেকে নিষ্কৃতি দেওয়া হয়, তারা জানি সচ্ছলভাবে নিজে শিক্ষাদান করতে পারে বিদ্যালয়ে। এটাই আমরা আশা রাখব সরকারের কাছে। ধীমান রায়ের রিপোর্ট। নদীর জলে ভেসে গেল ডাইভারশন, যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ধূপগুড়ি গ্রাম, চরম দুর্ভোগে বাসিন্দারা। বৃহস্পতিবার সকালবেলায় নদীর জলস্ফীতির জেরে ভেসে গেল নির্মীয়মান সেতুর বিকল্প হিসাবে তৈরি ডাইভারশন। ফলে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের দইখাওয়া নদী সংলগ্ন একটি গ্রাম কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এলাকাবাসী থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা এখন ঘুরপথে প্রায় 10 কিলোমিটার রাস্তা অতিক্রম করে গন্তব্যে পৌঁছচ্ছে। স্থানীয় সূত্রে খবর, 2025 সালের 4 অক্টোবরের ভয়াবহ বন্যায় দইখাওয়া নদীর ওপরে অবস্থিত সেতুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপরেই পুরনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধায় অস্থায়ীভাবে একটি ডাইভারশন তৈরি করা হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার সকালে নদীর জল বেড়ে যাওয়ায় সেটি ভেসে যায়। ডাইভারশন ভেসে যাওয়ার ফলে চরম সমস্যায় পড়েন স্থানীয়রা। স্কুল পড়ুয়াদের 1 হাঁটু জল পেরিয়ে স্কুলে যেতে দেখা যায়। অনেক ক্ষেত্রে অভিভাবকদের হাত ধরে নদী পার হতে হয় শিশুদের। বগরিবাড়ি বাজার এবং গিদালপাড়া এলাকায় যাতায়াতের জন্য মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয়। স্থানীয় বাসিন্দা বিনোদ রায়, সুধাংশু রায় জানিয়েছেন, গত বছরের বন্যায় সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর নতুন সেতুর কাজ শুরু হলেও কাজের অগ্রগতি অত্যন্ত ধীরে। তাদের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে চলতি বছরেও সেতুর কাজ শেষ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। ফলে প্রত্যেক দিন বাজার, চিকিৎসা, জরুরি পরিষেবার জন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। তারা আরও আশঙ্কা প্রকাশ করেন, কোনো আপৎকালীন পরিস্থিতি বা রাত্রিবেলায় অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি আসন্ন বর্ষায় ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে এলাকাবাসী নিরাপদে সরে যাবার পথও কার্যত বন্ধ হয়ে যাবে। ঘটনার পর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ আর বিকল্প যাতায়াত ব্যবস্থা নিয়ে নিশ্চিত করার দাবিতে সরব হন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, নির্মীয়মান সেতুর কাজ দ্রুত শেষ না হলে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এই যে বাঁধটার এইখানে দুঃখিত, এই নদীটার এখানে যে জল এভাবে যাতায়াত করছে এবং রাস্তাটা ছিল ডাইভারশন, সেটাও ভেঙে গেছে, কি বলবেন, কতটা অসুবিধা হচ্ছে? আমাদের তো ভীষণ অসুবিধা। এমনিতেই আমাদের মনে করো গত বছর যে বন্যা হয়েছে, সে বন্যার একটা আতঙ্কিত আসি। এবার যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তো আমাদেরকে মনে করো সব ভেসে যেতে লাগবে। তার মধ্যে এবার আমাদের ব্রিজটা ভাঙার পরে কাজ চালু করছে, কাজটা যেভাবে চলতেছে ব্রিজ এই বছরে আর হবে না। ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকেও দেখা যাচ্ছে যে এভাবেই পারাপার করছে। এখন এমনিতেই সকাল স্কুল শুরু হয়েছে। এবার রুল হচ্ছে সকালের স্কুল। সকালবেলা আমি ঘুরতে এই যে আসলাম, দেখতে একটু দেখার পরে দেখলাম স্টুডেন্টগুলো আসছে, অনেক সাইকেল স্টুডেন্টগুলো হাত ধরে পার করে দিলাম, দেওয়ার পরে বাড়িতে গেলাম। এবার যাওয়ার সময় একই পরিস্থিতি অন্যরা দিচ্ছি আর কি। আচ্ছা, এই যে ক্রমাগত এই যে বিপত্তিগুলো হচ্ছে, সেখানে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? প্রশাসন এর আগে আসছিল, আসার পরে তো কাজ করার কথা বলছিল। তো এবার কাজ করতে করতে বর্তমানে কাজ স্থগিত আছে, জল বেড়ে গেল। এটা আরো জল বাড়বে, আরো তো বৃষ্টির দিন এখনো হ্যাঁ, বাকি আছে। তো কাজ কি আদৌ হবে না? কাজ এখন ওরা কি করে, এখন যারা ঠিকাদার আছে, কোম্পানি আছে, ওরা এখন কি করে কাজটাকে কোনো রকম টেনে নিবে কি না। যদি না নেয় তাহলে বড় তো আমাদের মুশকিল আছে। এখানে দাঁড়িয়েছেন কেন? এই রাস্তা বন্ধ আছে, বৃষ্টির জায়গায় ভাঙে ট্যাঙে ভর্তি, একবারে জলে ভর্তি হয়ে গেছে, যাইতে পারতেছি না। সকাল থেকে দাঁড়ায় আছি এখানে। আচ্ছা, আপনি কি দুধের ব্যবসা করেন? আমি দুধে কাজ করি। আচ্ছা, এই যে ভেঙে আছে, এটা কতটা অসুবিধা হচ্ছে আপনার? এটা বিশাল অসুবিধা হচ্ছে। তো
সেই কার্তিক মাস ধরে ব্রিজ ভাঙছে, তারপরে থেকে এইভাবে মানুষ, আমার কেন জনগণ সবারই অসুবিধা হচ্ছে। আজকে তো কেউ যাইতে পারতেছে না, দেখেন না জলে ভর্তি। আচ্ছা আচ্ছা, আপনি এই দুধ নিয়ে তো যেতে পারবেন না? না যাইতে পারবো না, এই জন্য এখানে দাঁড়ায় আপনার আছি। ব্যবসার ক্ষতি হচ্ছে। ব্যবসার ক্ষতি হবে, আচ্ছা আচ্ছা, যাইতে না পারলে ওই পাশে তো আমার অনেক দুধ আছে, এখন যাইতে না পারলে তো কেমন করে দুধগুলো নিয়ে আসবো। স্বচক্ষে যা দেখছেন তাতে করে কি মনে হয় যে এই কাজটা কিভাবে হচ্ছে? এখন তো ঠিকাদার, আমরা তো ভাবছি যে ঠিকাদারের কাপলে দেখ, সেই কার্তিক মাসে ব্রিজটা ভাঙছে, সেই ব্রিজটাতে হিসাব মতো তো কাজ হওয়া দরকার, কিন্তু এখন কেন করতেছে না এখন উনিই জানে। প্রশাসন বা গ্রাম পঞ্চায়েত কি ব্যবস্থা নেবে মনে না, করছেন এরা এই তো ভাঙার জন্য? চেষ্টায় আছে। প্রধান বাবু এসে গেল সকালবেলা, সবাই না চেষ্টার মধ্যে আছে, কিন্তু এখন এর মধ্যে কি আছে বলা মুশকিল। স্কুলে এভাবেই পারাপার হয়েছে। হ্যাঁ, গাড়ি যাচ্ছে না, বার যাচ্ছে। হ্যাঁ, এদিকে পাড়ি হয়ে যাচ্ছে না, তবুও যাচ্ছে। কি করবো, এদিকে রাস্তাই নাই। কোন ক্লাসে পড়িস বলি? আমি এলিভেনে পড়ি। এই যে এটা ডাইভারশনটা ভেঙে আছে, তোদের প্রত্যেকেরই নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। এভাবে বাড়ি থেকে স্কুলে যাতায়াত করতে দিচ্ছেন? বাড়ি থেকে জানি না, আজকে বাড়ি থেকে জানলে ওইদিকে আসতে বলবে। বাড়ি থেকে জানে না যে এই রাস্তা দিয়ে পারাপার হচ্ছে? হুম। এটা ছাড়া আর কোনো না, এটা রাস্তা আছে। আছে কি যাতায়াতের? না, এদিকে নাই। একটাই রাস্তা। ধীমান রায়ের রিপোর্ট। স্মার্ট মিটার আর যোগা দিবসে অফিসে হাজিরার নির্দেশের প্রতিবাদে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ। সরকারি কর্মচারীদের বাড়িতে জোরপূর্বক স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগের প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে বিক্ষোভ তথা প্রতিবাদ কর্মসূচি পালন করল শিক্ষক কর্মচারীদের যৌথ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকার আর সরকারি কর্মচারীদের বাড়িতে জোর করে স্মার্ট মিটার বসানোর চক্রান্ত করছে। এর তীব্র বিরোধিতা জানিয়ে তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এদিন বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সরকারি অফিসে উপস্থিত থাকার নির্দেশ জারি করা হয়েছে, যার প্রতিবাদ জানানো হয়। এছাড়াও শিক্ষক এবং সরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে বকেয়া ডিএ ঘোষণা সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি সম্মিলিত স্মারকলিপি জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে, যেভাবে কর্মচারীদের শিক্ষকদের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর কথা বলা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। আমরা বলেছি এগুলো আমাদের ব্যক্তিগত অধিকার, এই অধিকারে হরণ করার চেষ্টা হচ্ছে। জোর করে আমাদের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর কথা সরকারের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই চাপিয়ে দেওয়া নীতির বিরোধিতা করেছি। আমরা বিরোধিতা করেছি যেভাবে আমার গণতান্ত্রিক অধিকার আছে, সংবিধান প্রণীত যে অধিকার, সেই অধিকারকে বাইপাস করে, হরণ করে আমাকে যোগ দিবসে অংশগ্রহণ এবং রবিবার দিন 21 তারিখে আমাদেরকে বাধ্যতামূলক উপস্থিতির কথা বলা হয়েছে, তার বিরুদ্ধেও আমরা আমাদের বক্তব্য, আমাদের প্রতিবাদ শানিত করছি। এর সাথে দাঁড়িয়ে আমরা এই সময়কালে শিক্ষাক্ষেত্রে কর্মচারীদের ক্ষেত্রে যেভাবে যে কর্মক্ষেত্রে আক্রান্ত হচ্ছেন শিক্ষকরা, আক্রান্ত হচ্ছেন কর্মচারীরা, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কর্মক্ষেত্রে আমরা সরকারের কাছে যেমন দাবি রাখছি, আমরা মানুষকে ঐক্যবদ্ধ করে এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রেখেছি, যে কোনোভাবেই আইনের শাসন যাতে নষ্ট না হয় এবং যাতে নিরাপত্তাটা নিশ্চিত হয়, সেই ব্যাপারটাকে নিশ্চিত করার দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি আমাদের অবিলম্বে কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করতে হবে। ডিএ এরিয়ার যা আমরা গ্র্যান্টেনেইড যারা আছি, যারা পাইনি এখনও, তাদের দেওয়ার ক্ষেত্রে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে, পে কমিশনের নোটিফিকেশন করতে হবে। অমিত বণিকের রিপোর্ট। বিশ্ব যোগ দিবসে জলপাইগুড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন, সকলকে অংশগ্রহণের আহ্বান জেলা শাসকের। আগামী 21শে জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলায় একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষেই বুধবার জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের কনফারেন্স রুমে জেলা শাসক সন্দীপ কুমার ঘোষের উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক জানান, প্রতিবারের মতো এবারেও বিশ্ব যোগ দিবস সাড়ম্বরে পালিত হবে। প্রধানমন্ত্রী কলকাতার রেড রোডে অনুষ্ঠিত রাজ্যস্তরের যোগা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর জলপাইগুড়ির সাই কমপ্লেক্সে সকাল থেকেই যোগ দিবসের বিভিন্ন কর্মসূচি শুরু হবে। তিনি আরও জানান, জেলার পাশাপাশি বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষকরা এসে যোগ ব্যায়াম সংক্রান্ত কর্মসূচিতে অংশ নেবেন।
এবং সাধারণ মানুষকে যোগ চর্চায় উৎসাহিত করবেন। এছাড়াও যোগ দিবস উপলক্ষে শুক্রবার মাল মহকুমায় একটি ম্যারাথন দৌড়ের আয়োজনও হয়েছে। অন্যদিকে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা পরিষদ সাংস্কৃতিক কক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শাসক সন্দীপ কুমার ঘোষ জেলার সকল বাসিন্দাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে যোগ দিবস এবং পশ্চিমবঙ্গ দিবসের কর্মসূচি সফল করার আহ্বান জানান। যে আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হবে। তো জলপাইগুড়িতেও আমরা খুবই ধুমধাম করে এটাকে পালন করার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা সাই কমপ্লেক্সে সকালবেলা 6:30 থেকে আমরা প্রোগ্রামটা স্টার্ট করছি। প্রথমে ওটা রেড রোডে যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রোগ্রামটা আছে সেটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে যোগার যে সেশনটা হবে সেটা আমরা করব। এর জন্যে আমরা আগামী 2 দিন 19 তারিখ যেটা কালকে মাল সাব ডিভিশনে আমরা একটা 10 কিলোমিটারের দৌড় এর ব্যবস্থা করেছি, যেখানে আনুমানিক 250 জনের মতো দৌড়বেন। এছাড়াও 20 তারিখে পশ্চিমবঙ্গ দিবস আছে। পশ্চিমবঙ্গ দিবসের জন্য আমরা 5টার সময় বিকেল 5টার সময় জেলা পরিষদ অডিটোরিয়ামে আমরা একটা সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করছি এবং তার সাথেও অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ধরনের যোগার কার্যক্রম রাখছি। এই করে আমরা সবাইকে আহ্বান জানাতে চাই যাতে আমরা 21 তারিখ আপনারা নিজের স্বাস্থ্যের জন্য নিজেদের বাড়িতেও আপনারা যোগা করেন এবং আগামী দিন স্বাস্থ্য আপনারা মেনে চলেন। পার্টিসিপেশন কেমন হতে পারে স্যার 21 তারিখে? অ্যারাউন্ড 80 থেকে 100 জন যারা যোগা প্র্যাকটিস করবেন এবং তার সাথে 300 জনের মতো যারা ওখানে ওই অনুষ্ঠানটা দেখবেন। অমিত বণিকের রিপোর্ট। পিএমভিবিআরওয়াই প্রকল্পে 560 কর্মচারীর পিএফ অ্যাকাউন্টে 18 লক্ষ টাকারও বেশি অর্থ বিশেষ অনুষ্ঠানের আয়োজন হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল 5টায় এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় প্রায় 2400 কোটি টাকা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। এই কর্মসূচির অংশ হিসেবে জলপাইগুড়িতেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে মোট 560 জন কর্মচারী সম্মিলিতভাবে প্রায় 18 লক্ষ টাকার বেশি অর্থ পাবেন, এমনটাই খবর। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেল বেলায় জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ দপ্তরে এক সাংবাদিক বৈঠকের আয়োজন হয়। সেখানে উপস্থিত ছিলেন রিজিওনাল পিএফ কমিশনার পবন বনশাল। তিনি জানান, প্রধানমন্ত্রীর বিকশিত ভারত রোজগার যোজনার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পরিষদ সভাঘরে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে অতিথির তালিকায় রয়েছেন সাংসদ, বিধায়ক, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তা, কর্মচারী, শিল্প ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধি, শ্রমক্ষেত্রের অংশীদার এবং ইপিএফওর আধিকারিক আর কর্মচারীরা। অনুষ্ঠানে যোজনার মূল বৈশিষ্ট্য, যোগ্যতা, সুবিধা এবং কর্মসংস্থান বৃদ্ধিতে এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার আয়োজন হয়েছে। সারা দেশে মোট 200টি স্থানে এই ধরনের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, যার মধ্যে জলপাইগুড়ি অন্যতম। कल माननीय प्रधानमंत्री जी नई दिल्ली में विज्ञान भवन से लगभग 2400 करोड़ रुपए की राशि प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना के तहत बेनिफिशरीज को ट्रांसफ़र करेंगे। उस प्रोग्राम का जो सेंट्रल इवेंट है वो विज्ञान भवन नई दिल्ली में होगा और प्रधानमंत्री जी लाइव टेलीकास्ट के माध्यम से 200 इंडस्ट्रियल क्लस्टर 200 जगह पूरे ऑल ओवर इंडिया जुड़े रहेंगे। उसी क्रम में एक कार्यक्रम जलपाईगुड़ी में भी कल किया जा रहा है, जिला परिषद ऑडिटोरियम में जलपाईगुड़ी में कल शाम को 4:30 बजे, जिसमें हमारे लोकल सांसद माननीय डॉक्टर जयंत राय जी आएंगे, माननीय विधायक आएंगी और अन्य गणमान्य व्यक्ति, एम्प्लॉयर, नियोक्ता, बेनिफिशियरी, तमाम समाज के प्रबुद्धजन आएंगे। आप सब भी आमंत्रित हैं। तो इसी संदर्भ में ये प्रेस वार्ता की जा रही है। किस भाग में आएगा ये पैसा, कौन कौन? देखिए, प्रधानमंत्री विकसित भारत योजना के तहत 2 मुख्य भाग हैं, पार्ट ए एंड पार्ट बी। पार्ट ए का अर्थ है कि जो
न्यू एम्प्लॉयज़ हैं, यानी कि जो 1 अगस्त 2025 के बाद जिनको रोज़गार दिया गया है उनको ये किस्त मिलेगी। इसके 2 पार्ट हैं। बेसिकली एक 6 महीने पूरे करने पर एक किस्त मिलती है, तो वह एम्प्लॉय को मिलेगी, जिसे पार्ट ए कहते हैं। और पार्ट बी है वो नियोक्ता के लिए प्रोत्साहन राशि है। जो भी एम्प्लॉयर नया एम्प्लॉयमेंट जनरेट कर रहे हैं उनको भारत सरकार प्रोत्साहित कर रही है, तो उनके लिए भी जो बेनिफिशियरी अमाउंट है वो भी उनको कल ट्रांसफ़र किया जाएगा। तो टोटल राशि लगभग 2400 करोड़ रुपए है ऑल ओवर इंडिया। हमने करीब 300 लोगों को, चूँकि कैपेसिटी वहाँ 300 है, तो लगभग 300 लोगों को वहाँ बुलाया है, जिसमें कि बोथ एम्प्लॉयज़ हैं और नियोक्ता भी हैं। नहीं, देखिए ये राशि तो माननीय प्रधानमंत्री जी डायरेक्ट ट्रांसफ़र करेंगे, चूँकि सारा ही धनराशि डायरेक्ट बेनिफिट ट्रांसफ़र के माध्यम से आजकल आधार लिंक खाते में जाएगी। तो माननीय प्रधानमंत्री जी जैसे ही वो बटन प्रेस करेंगे, अकॉर्डिंगली वो राशि उनके डीबीटी जो खाते लिंक्ड हैं उनके खाते में जाएगी। तो सारा ट्रांसफ़र सेंट्रली होगा। जलपाईगुड़ी रीजनल एयरपोर्ट इसमें कितना जो नया एम्प्लॉय जो है कितना एनरोलमेंट हुआ है? यस, जो मुहिम आप लोग चलाए हैं? यस, आप तो कई बार आ चुके हैं। हम लोग करीब 1 अगस्त से ही ये मुहिम चला रहे हैं। ये योजना 1 अगस्त से लागू है और सभी प्रकार के नियोक्ताओं के लिए इसकी अवधि 2 है, लेकिन निर्माण क्षेत्र में जो लोग मैन्युफैक्चरिंग सेक्टर में हैं उनके लिए इसकी अवधि 4 साल तक है। तो इसी क्रम में जो अमाउंट जो मिलने वाला है उसका जलपाईगुड़ी के लिए अनुमानित फिगर है, एक्चुअल फिगर तो माननीय प्रधानमंत्री ट्रांसफ़र करेंगे। तो जो फिगर हमें लगभग मिला है उसमें प्रपोज्ड हमारे यहाँ एम्प्लॉई हैं 560, जिनके लिए 18 लाख से ऊपर की राशि उनके खाते में जाएगी, और जो नियोक्ता हैं वो करीब हैं 90, जिनके खाते में 12 लाख से अधिक की राशि जाएगी। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। হাতে মাত্র 2 দিন, তারপরেই জামাই ষষ্ঠী। বাঙালির এই ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে বাজারে শুরু হয়েছে জমজমাট কেনাকাটা। তবে এবারও জামাই ষষ্ঠীর বাজারে তেমন একটা দেখা মিলল না বাংলাদেশের বিখ্যাত পদ্মা ইলিশের। ফলে ইলিশ প্রেমীদের ভরসা করতে হচ্ছে ডায়মন্ড হারবারের ইলিশের ওপরেই। জলপাইগুড়ি শহরের প্রাচীন দিনবাজারে ইতিমধ্যে ইলিশ বিক্রি শুরু হয়েছে। বাজারের ব্যবসায়ীদের দাবি, বিভিন্ন আকারের ইলিশ পাওয়া গেলেও পদ্মার ইলিশ এবারেও আসেনি। বড় আকৃতির ইলিশের দাম কেজি প্রতি 1400 থেকে 1500 টাকার মধ্যে। ব্যবসায়ীদের মতে গত কয়েক বছর ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে ইলিশ রপ্তানি সংক্রান্ত বিধিনিষেধের কারণে পদ্মার ইলিশ ভারতীয় বাজারে আসছে না। তার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় পদ্মার ইলিশের দেখা মিলছে না, এমনটাই জানান ক্রেতা থেকে বিক্রেতারা। পদ্মার ইলিশের স্বাদ আর গন্ধের আলাদা কদর থাকলেও পরিস্থিতির কারণে এবারেও জামাই ষষ্ঠীর পাতে স্থান করে নিচ্ছে ডায়মন্ড হারবারের ইলিশ। উৎসবের আগে বাজারে ভিড় বাড়তে শুরু করেছে, আর ক্রেতাদের আশা দেশীয় ইলিশ দিয়েই এবার জামাই ষষ্ঠীর আনন্দ সম্পূর্ণ হবে। ইলিশ নিয়ে কি বলবেন? ইলিশ নিয়ে কি বলবো? আমার জামাই দায়িত্ব না। আচ্ছা, বললাম বাংলাদেশের তো ইলিশ বন্ধ। বাংলাদেশের বন্ধ, আমাদের এই ডায়মন্ড হারবার আর সমুদ্রের ইলিশ খেয়েই তো জলপাইগুড়ি। দাম কেমন দেখছেন? দাম তো রেঞ্জের মধ্যেও আছে, জামা ষষ্ঠীতে বাড়লেও বাড়তে পারে। দামের তো ইয়ে নাই, নির্দিষ্ট কিছু নাই, চাহিদার উপর দাম বাড়ে। ইলিশ কত করে দাদা? 800 টাকা, 1000 টাকা, 1 কেজির উপরে 16 টাকা। জামাই ষষ্ঠী মায়ানমারের আছে। মায়ানমারে কীভাবে আসলে ওটা দেখলে বোঝা যাবে। হ্যাঁ, বোঝা যাবে। বাংলাদেশ আসতেছে না, বাংলাদেশে মাল ঢুকলে তো সবাই যাবে। স্বাদ কেমন হবে? ভালো স্বাদ, বাংলারই মাল, একই নদীর মাল। একই নদীর 1 কিলো নিজেই ইলিশের দাম কেমন যাচ্ছে? 1 কেজি ওজনের 16-15। কি নাম? অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় বৃহস্পতিবার সুপার ডিভিশন ফুটবল লিগের এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় নেতাজি মডার্ন ক্লাব এবং জেওয়াইসিসি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে 2-1 গোলে জয় তুলে নেয় নেতাজি মডার্ন ক্লাব। ক্লাবের হয়ে গোল করেন শিবা রাউত এবং ভিকি জমাদার।
অপরদিকে জেওয়াইসিসির একমাত্র গোলটি করেন শ্যাম থাপা। ফলাফল অনুসারে নেতাজি মডার্ন ক্লাব 2টি গোল করে। দলের হয়ে শিবা রাউত 1টি, ভিকি জমাদার 1টি করে গোল করেন। অপরদিকে জেওয়াইসিসির হয়ে শ্যাম থাপা 1টি গোল করেন। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য নেতাজি মডার্ন ক্লাবের মিহির মুন্ডাকে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। শুক্রবার সুপার ডিভিশন লিগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে পান্ডাপড়া বয়েজ এবং আরএসএ। ফুটবল প্রেমীদের নজর এখন এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের দিকে। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তিস্তা জলঢাকা তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন। টেট সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে ডেপুটেশন দিল অখিল ভারতীয় রাষ্ট্র শৈক্ষিক মহাসংঘ। নদীর জলে ভেসে গেল ডাইভারশন, যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ধূপগুড়ির গ্রাম, চরম দুর্ভোগে বাসিন্দারা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।